এখন তোর বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে জীবনটা অনেকটা পাল্টে যায়, সম্পর্ক বদলে যায়। একজন স্ত্রীর জন্য স্বামী সবকিছু। সত্যিকারের ভালোবেসেছিলাম আমি তোমায়। আমি তোমাকে কখনো ভালোবাসিনি। তাহলে বিয়ে করলে কেন? আমি তোমাকে কখনো বিয়েই করিনি। এটা তোমার শুধুই একটা ভুল ধারণা, আর আজকে তোমার এই ভুল ধারণা আমি দূর করে দেবো। কি করবে? তুমি একদম চিন্তা করো না, এই বিয়েটার কোনো মূল্যই নেই আমার কাছে। আমরা কোনোদিনই আলাদা হব না। আলাদা তো আমরা হয়ে গেছি কবিতা। তুই আজ এই বাড়ি থেকে চলে যাবি, তারপরে আর কি? তুই তো সবটা জানিস মা কিভাবে আমাকে বিয়ে দিচ্ছে। আমার মাথায় একটা প্ল্যান আছে। কি? কোনাকে ডাকুন। মাহিমা, যা তো দিদিকে নিয়ে। আয় মা। আরে বৌমার সেথিতে সিঁদুর নেই তো, এরকম হলে তো অমঙ্গল হবে। বেয়ান, ক্ষমা করবেন, মনে হয় তাড়াহুড়ো তো ভুলে গেছে। যা তোমা, তাড়াতাড়ি সিঁদুরের কৌটোটা নিয়ে যা। এখন ঠিক আছে আন্টি? সিথেটা এখন ফাঁকা লাগছে না তো? এখন ঠিক আছে। পুজো সম্পন্ন হয়েছে, এবার আপনারা বড়দের আশীর্বাদ নিন। সুখে থেকো। দিদি, এবারে বিদায় পর্ব শুরু হোক। হ্যাঁ, আমার মা, সুখে থাকিস মা, আর নিজের পরিবারকে খুব ভালো করে দেখাশোনা করিস। খেয়াল রাখিস। তাড়াতাড়ি কর মা। দিদি, নিয়ম অনুযায়ী কে যাবে সঙ্গে? ওর সাথে মাহি যাবে। আমি চলে যাচ্ছি আন্টি। তুমি যেতে পারবে না, মাহি যাবে। কেন যেতে পারবো না আন্টি আমি? বাবা প্লিজ। শোনো, প্রিয়াকে যেতে দাও, ওরা দুজন ছোটবেলার বন্ধু, ওর সাথে থাকলে কবিতারও ভালো লাগবে। দাদা তো ঠিকই বলেছেন, বান্ধবী হোক বা বোন হোক, ব্যাপারটা তো একই। তাছাড়া দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব আছে।
বৌমা কলসিটা পা দিয়ে নাড়িয়ে প্রবেশ করে। আয় আয়। চলো বৌদি, ঘরে যাবে চলো। হ্যাঁ বৌমা, যাও নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। নিধি, তুই প্রিয়াকে নিজের ঘরে নিয়ে যা। আর প্রিয়া, তুমি যতদিন এখানে থাকবে নিধির সাথে শোবে, হ্যাঁ, ওর ঘরে। যাও। কেমন লাগলো? আমি নিজে হাতে সাজিয়েছি। খুব ভালো। বৌদি, এবার বিশ্রাম নাও তুমি, দাদাই এলোই বলে। চলো প্রিয়া। আমি কবিতাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, এখানেই ঘুমাবো ওর কাছে। কেন? তুমি তো আমার ঘরে শোবে বলেছিলে। তুমি যাও, আমি ওকে পাঠাচ্ছি। ঠিক আছে বৌদি। আমি কোথাও যাচ্ছি না, আমি তোর সাথেই ঘুমাবো। এখানে আমি তোমাকে অন্য ঘরে শোয়ার জন্য আনিনি। কি প্ল্যান বানিয়েছিস তুই? আমাদের এখন কেউ আলাদা করতে পারবে না। ও প্রিয়া, তুমি এখানে রয়েছো? সরি, আমি বুঝতে পারিনি। আমি পরে আসছি। কোনো ব্যাপার না রবি, আসতেই পারো, এসো না। আরে না না না, তোমরা দুজনে কথা বলছো, তোমরা কথা বলো, আমি পরে আসছি, কোনো ব্যাপার নয়। পরে তুমি আমাকে এখানেই দেখতে পাবে, আমি কোথাও যাচ্ছি নাকি। এখানেই ঘুমাবো। কি? হ্যাঁ, ছেড়ে দিন না, খুব ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আসলে কবিতা। কিন্তু কি, আমি কি আমার বান্ধবীকে আমার ঘরে শোয়ার জন্য রাখতেও পারি না? আমি এটা বলতে চাইনি, কিন্তু ঠিক আছে, আমি প্রিয়ার বিছানাটা এখানে করে দিচ্ছি। ইটস ওকে। আমি বিছানা তৈরি করে দিয়েছি, আপনি ওখানে শোবেন আর প্রিয়া এখানে আমার সাথে। গুড মর্নিং। আমার হাতের গরম গরম চা, যেটা কবিতার খুব পছন্দ। চা। বৌদি, মা তোমাকে মিষ্টান্নের অনুষ্ঠানে ডাকছে। আমি আসছি। আরে দাও দাও। হালুয়া তো বৌমা খুব ভালো বানিয়েছে। চলো বৌদি, এবার নিয়মটা সম্পূর্ণ করো। স্বামী স্ত্রী একসঙ্গে একে অপরকে খাইয়ে দেবে। চলো বৌদি, তুমি আগে দাদাকে খাওয়াও। আপনারা বসুন, আমি ওকে খাইয়ে আসছি।
না, আমি খাবো না। যা নিচে হলো আমার কাছে সেটার কোনো মূল্যই নেই। আসল নিয়ম তো এখন হবে, যখন তুই আমাকে নিজের হাতে আর আমি তোকে নিজের হাতে খাওয়াবো। থাক, বাদ দে। তুই ওকে প্রথমে খাওয়ালি, আমাকে নয়। রাগ করে না, হঠাৎ করেই এসব কিছু হলো। তুই কোনো অজুহাত দিতে পারতিস। যদি আমাকে এখানে থাকতে হয় তাহলে সেই সব কিছু করতে হবে যা করা উচিত। আর আমি কোনো প্রকার রিস্ক নিতেই পারবো না। আর আমি এটাও চাই না যে তোর এই বাড়িতে কোনো রকম অসুবিধা হোক আর আমরা আলাদা হয়ে যাই। কিন্তু তুই এটা কতদিন করবি? আর আমরা কতদিন এইভাবে একসাথে থাকবো? সব সময়। এতদূর একসাথে ছিলাম তো, তাহলে এর পরেও থাকবো। আর হ্যাঁ, এটা ভুলবে না যে আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে কোনো রকম চিন্তায় ফেলতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছি আর এই নিয়মটাও আমি তোমার সাথেই পালন করব। শোনো না, আমি ভাবছিলাম যে প্রিয়াকে ফিরে আসতে বলি। একদিন ওখানে গিয়ে থেকেছে, সেটাই অনেক। আরে তুমি এসব কি বলছো? অনুষ্ঠান তো 3 দিনের, তা একদিনে কি করে ওকে ডেকে নেবে? এমনিতেও প্রিয়া ওখানে থাকলে কবিতার সেটেল হতে সুবিধা হবে। তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যালো, মা যা করতে চায় করুক, প্রিয়া ফিরবে না, ও আমার সাথেই থাকবে। চল বাই। আন্টি আর কি কি চাই বলতো? এবার ওনাকে বল আমাদের একটু শান্তি দিতে। মা কিছুই করতে পারবে না, উনি আমার বিয়ে দিয়ে দিয়েছেন। সেই জন্যই তো এখন চিন্তিত, কারণ উনি জানেন যে আমাদের আলাদা করতেই পারবে না। কবিতা, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো। এখানে নয়, আলাদাভাবে। এখানে তো বলতেই পারো, মানে ও তো আমাদের নিজেদের। কবিতা প্লিজ। আচ্ছা ওকে, আমি বাইরে যাচ্ছি। আমি জানি তুমি আর প্রিয়া খুব ভালো বন্ধু। সবসময় ওর তোমার সঙ্গে থাকা ভালো দেখায় না। আমি সকালে তবু ঠিক আছে, কিন্তু রাত্রেও যখন আমি রুমে আসি তখনই দেখতে পাই ওকে। তাই মাঝে মাঝে মনে হয় যে আমি নিজের রুমে না অন্য কারো রুমে ঢুকছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বলতে চাইছি। ও শুধু 3-4 দিনের জন্য এখানে এসেছে আর আপনি এভাবে বলছেন? আরে প্রিয়া, তুমি এখানে কি করছো? এইভাবে দাদা বৌদির ঘরের বাইরে ওদের কথা শোনা ঠিক নয়। চলো এখান থেকে, চলো। কাঁদিয়ে দিলে তো আমার বন্ধুকে। কেমন হাজবেন্ড তুমি? দেখো, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই নয়। তুই এখানে আয়, এখানে বস। তোর বিশ্রামের প্রয়োজন। আর এই কান্না বন্ধ কর। আমি আছি তো তোর সাথে, সব সময় থাকবো। যেমন এই ট্যাটুটা কখনো আলাদা হবে না, ঠিক তেমনই তোর কাছ থেকে আমাকে দূরে কেউ কখনো করতে পারবে না।
লাগিয়ে দিচ্ছি। আরে না না, দেখে দাও, আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দিচ্ছি। আরে দাও বৌদি। তোমাকে করতে হবে না, আমি করছি। আসলে কি বলতো, আমি জানি যে কবিতা ঠিক কোনটা পছন্দ করে, তাই না কবিতা? নিধি, নে মা প্রসাদ নে। নাও বৌমা, নাও। আমার হাতে তো তেল আছে। মা আমাকে দিয়ে দিন, আমি খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। রবি কোথায়? দাদা তোর রুমেই আছে। ঠিক আছে, আমি ওকে প্রসাদ দিয়ে আসছি। রবি, রবি বাবা, তুই এখানে সোফায় শুয়ে আছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে আসলে রুমের মধ্যে প্রিয়ার কবিতা বিছানার মধ্যে শোয়ে, সেই জন্যই আমি। কি? প্রিয়ার কবিতা একসাথে শুয়েছে? নিধি, নিধি, হ্যাঁ মা। এ আমি কি শুনছি? প্রিয়া তোর সাথে তোর ঘরে শোয়নি? না মা, তাহলে তুই এই কথা আমাকে আগে কেন বলিসনি? ওই আমি ভেবেছিলাম দাদার এতে কোনো প্রবলেম হবে না। প্রবলেম কি করে হবে না? নতুন ওদের বিয়ে হয়েছে, ওদের দুজনের মাঝখানে ওই মেয়েটা কি করছে? একে তো ওই ওই কবিতার মাথায় কিচ্ছু নেই, একেবারে বোকা একটা মেয়ে। এখন আমি দেখব কি করে কবিতার সাথে প্রিয়া শোয়। যা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তোমার মনটা এখন বাপের বাড়িতে কম দিয়ে স্বামীর প্রতি বেশি দেওয়া উচিত। আমি মানছি প্রিয়া তোমার খুব ভালো বন্ধু, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে জীবনটা অনেকটা বদলে যায়, সম্পর্ক বদলে যায়। একজন স্বামীর জন্য তার স্ত্রী সবকিছু, আর এই পরিবর্তন যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার পক্ষে মঙ্গল। কিন্তু মা, আজকের পরে প্রিয়া আমার সাথে শোবে, আর তুমি রবির সাথে গিয়ে শোবে। কিন্তু মা কিছুদিনের ব্যাপার, ও তো চলে যাবে। না, সারাদিন তোমার সাথে থাকে সেটাই অনেক। আরে তোমারও কিছু দায়িত্ব তোমার স্বামীর প্রতি রয়েছে, তোমাকে সেটা পালন করতে হবে, তাই না? যাও, নিজের ঘরে যাও আর প্রিয়াকে আমার ঘরে পাঠিয়ে দাও। হ্যাঁ। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তোমার কি মনে হয় যে আমিও তোমাকে ছেড়ে যেতে চাই? রবির মা, উনি জেদ করছেন। আন্টি বললো আর তুই রাজি হয়ে গেলি নাকি ওই রবির সাথে তুই ঘুমাতে চাস? বাজে কথা বলো না, আমি কারোর সাথেই শোব না। তুই কেন আমাকে যেতে বলছিস? আমি এই জন্যই বলছি যাতে কেউ আমাদের যেন সন্দেহ না করে। আমাদের সতর্ক থাকতে হবে। আমি চাই না যে আমাদের প্ল্যান ফেল হয়ে যাক। কিছুটা ত্যাগ তো করতেই হবে, তাই না? তুই আর রবি একসাথে, আমার ভাবলেই ভয় করছে। ভরসা রাখো, আমি তোমার, আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। যদি এরা সবাই চিরদিনের জন্য তোমাকে পাঠিয়ে দেয়, তাহলে আমি মরেই যাব। প্লিজ তুমি যাও আমার জন্য।
ঘুমিয়ে পড়ো। হে ঈশ্বর, ছাড়ো না আমাকে, আমার ঘুম পাচ্ছে। আরে ঘুমাবো তো নিশ্চয়ই। এতদিন পরে তোমার কাছে আসার সুযোগ পেয়েছি, এমনি এমনি শুয়ে পড়বো নাকি আমি? আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি অনেক কাজ করেছি, প্লিজ। আমার মুড নেই, প্লিজ। ঠিক আছে, ঘুমোচ্ছি। এটা কি? আচ্ছা, 1 মিনিট। তুমিও না? আরে প্রিয়া, তুমি কি করছো এখানে? তুমি আমাদের অতিথি। চলো যাও, আমি বৌদিকে সাহায্য করছি, ব্রেকফাস্ট নিয়ে আসছি। না, আমি কবিতাকে সাহায্য করে দেব। আর এমনিতেও যেমন এই বাড়িটা কবিতার, তেমন তো আমারও, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু মা আমাকে খুব বকবে। না না, আমি এখানেই থাকবো। প্রিয়া, ও ঠিক কথা বলছে, তোমার যাওয়া উচিত। ও হেল্প করে দেবে। আরে দেখি, আরে চলো। তুমি কি পাগল হয়ে গেছো প্রিয়া? তুমি এটা কিভাবে ভাবতে পারো আমার ব্যাপারে? আমার নিধিকে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, আর আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমি এখানে তোমার জন্য এসেছি, আর তুমি? তো কি করব আমি? তোকে দেখতে পারবো না আমি অন্য কারোর সাথে, সেটা ছেলে হোক কি মেয়ে। আমি পছন্দ করি না যে তোকে অন্য কেউ ছোবে। তোর উপর শুধু আমার অধিকার, শুধু আমার। আমি শুধুই তোমার, শুধুই তোমার। কিন্তু এটা কতদিন চলবে? আমি এখানে কতদিন থাকবো? কখনো না কখনো আমাকে যেতেই হবে। আর তোর বাড়ির লোক আমাকে এখানে বেশি দিন থাকতে দেবে না। এই সমাজ বা অন্য কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। সেটা কিভাবে? একটা প্ল্যান আছে আমার মাথায়। কি? প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের সঙ্গী বেছে নেওয়ার, এবার সে ছেলেই হোক বা মেয়ে, কিন্তু নিজের পরিবারের কাছে গোপন করে নয়, কারণ এই গোপনতা জীবনের সমস্ত সীমা পার করে ফেলেছিল। কবিতা আর প্রিয়া সমস্ত সীমা লঙ্ঘন করার প্রতিজ্ঞা করেছিল। তারা যেভাবেই হোক একে অপরের সাথে থাকতে চেয়েছিল। তাদের আকাঙ্ক্ষা ভুল ছিল না, কিন্তু পদ্ধতি নিশ্চয়ই ভুল ছিল। একটা বন্ধনে বেঁধে থাকার জন্য অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়ালো, অর্থাৎ বিয়ে করলো, আর রবির জীবনটা নষ্ট করে দিল। যে এটাও বুঝতে পারেনি যে তার স্ত্রী তার সঙ্গে কত বড় খেলায় মেতেছিল। রবির সামনে কি সত্যটা বেরিয়ে আসবে?
সে কি কবিতা আর প্রিয়ার বানানো এই ষড়যন্ত্র কখনো বুঝতে পারবে? কবিতা আর প্রিয়া যারা এত দূর এগিয়ে গিয়েছিল, একে অপরের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারত, তারা আসলে কি ভাবছিল নিজেদের আগামী ভবিষ্যতের ব্যাপারে? কি চলছিল তাদের মস্তিষ্কে? দেখা যাক। আমি ওর মধ্যে পুরুষত্ব নেই প্রমাণ করব আর বাড়ি চলে যাব। দ্বিতীয় বিয়ের জন্য বাবাও কিছু বলতে পারবে না। তুই এটা কিভাবে প্রমাণ করবি যে ওর মধ্যে কোনো পুরুষত্ব নেই? পুলিশ, ডক্টর, উকিল সবাই তোর পেছনে পড়ে যাবে, টেস্ট হবে আর সমস্ত সত্যি জানতে পেরে যাবে। আর তুই এটা করলে আমরা সারা জীবনের মতন আলাদা হয়ে যাব। এইসব করার কথা ভাবিস না। এসব তো আমি ভাবিনি। আরে তোমরা দুজন এখানে কি করছো? তোমরা দুজনে এখানে? কিছু না মা। আরে কোনো ব্যাপার না। কবিতা যাও, তোমাকে রবি ডাকছে। হ্যাঁ, তুমি দাঁড়াও প্রিয়া, তুমি যাও, তোমার সাথে কিছু কথা আছে। প্রিয়া, তোমাকে কাল যেতে হবে। সব নিয়ম শেষ হয়েছে আর 3 দিন চলেও গেছে। কবিতার বাপের বাড়ি থেকে তোমাকে কাল নিতে আসবে। তুমি তৈরি থেকো। এত টেনশন করছো কেন? আমি তোমার কাছে আসতে পারি না? মা কি ভাববে? হ্যাঁ, মা তো সেটাই ভাববে যেটা ভাবা উচিত। বাদ দাও এসব। আমার কিচেনে অনেক কাজ আছে। নিধি করে নেবে। আমি যখনই তোমার কাছে আসার চেষ্টা করি তুমি আমাকে সরিয়ে দাও। তেমন কিছুই নয়। তাহলে কি হয়েছে? আর কি কথা হতে পারে? আমি তোমার স্ত্রী, আর এই সব কিছুর জন্য তো সারা জীবন পড়ে আছে। আর সত্যি বলতে কি, আমার একটু টাইম দরকার তোমাকে বোঝার জন্য, তোমার বাড়ির লোককে বোঝার জন্য। নাকি তুমি এই সব কিছুর জন্যই আমাকে নিয়ে এসেছো? আর তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি সময়ের কথা বলছো? কেন বলছো এগুলো তুমি? নাও, এসে গেছে। ওরই অভাব ছিল। কি হয়েছে তোমার? আন্টি আমাকে কাল বাড়ি থেকে চলে যেতে বলেছে। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, ঠিক আছে? তুমি কোথাও যাবে না। লজ্জা শরম বলে কিচ্ছু নেই তোদের। মা বাবার সম্মানটা মাটিতে মিশিয়ে দিলি। ওর তো মা বাবাও নেই, তাই বুড়ি দিদার সম্মানের কোনো চিন্তাও নেই। তোর তো বোঝা উচিত ছিল, ছোট বোন আছে তোর। কখনো ভেবেছিস তুই এই কথাটা যদি জানাজানি হয়ে যায় কি হবে? কিন্তু না, তুই তো এই নোংরা মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখবি। কিরকম নোংরা মামা? এটা ভালোবাসা, যেটা তুমি কখনো বুঝবে না। তুমি আমার বিয়ে জোর করে দিয়েছো, যেটা আমি করতেই চাইনি। আমি চুপ করেছিলাম, তুমি আমাদের আলাদা করতেই পারবে না। আরে আর কত নিচে নামবে তুই বলতো? কখনো ভেবেছিস তুই এই সব কথা যদি তোর বাবা জানতে পারে তাহলে তো নিজেকে শেষ করে দেবে? কেন মা? কেন তুমি আমাদের অনুভূতি বুঝতেই পারো না? তুমি কেন স্বীকার করে নিচ্ছ না যে আমি ছেলেদের পছন্দই করি না? ব্যাস, এবার অনেক হয়েছে। এবার ওর গায়ে একটাও হাত দেবেন না। আমাকে মারুন। শোনো মা, যদি তুমি ওকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, তারপরে নিজের সম্মান বাঁচিও। ইচ্ছে করছে কবিতা যে তোর গলা টিপে আমি মেরে ফেলি। কি হয়েছে মা? কিছু না, ওই কবিতাকে দেখে একটু চোখে জল এসে গিয়েছিল।
মা আপনি একদম চিন্তা করবেন না, ওকে আমি সবসময় সুখী রাখবো, কখনো কোনো কষ্ট দেব না। এবার আপনি আসুন, চা খাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই। আসুন আসুন, হ্যাঁ বাবা। আসো আসো, তোমরা আসো। দেখো না, নাও প্রিয়া। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে আসছি। কি? পুষ্পা মাসি খুবই অসুস্থ, বলছিল নাকি এখন হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। আরে তাহলে তো তাড়াতাড়ি যেতে হয়, এক্ষুনি যাব। বেয়ান একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ওনার। এ ব্যাপারে তুমি একদমই চিন্তা করো না মা, আমি সমস্ত ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। মা, আমি বলছিলাম যে আমি আমি এখানেই থেকে যাই দিদির কাছে, যখন আন্টি চলে আসবে তো তখন চলে আসবো। মহি কি সব বলছিস? আমি প্রিয়াকে নিতে এসেছি আর তুই থাকার কথা বলছিস? ও থাকুক না, এমনিতেই রবি অফিস চলে যাবে আর কবিতা একা হয়ে যায়, ওকে থাকতে দিন। আমি তো বলি আপনিও থেকে যান। আরে না না, মেয়ে শ্বশুর বাড়ি কি করে থাকতে পারি? ভালো তো মা, এই অজুহাতে প্রিয়াও একদিন থেকে যাবে, আর পরে প্রিয়ার সাথে মাও না হয় চলে যেতে পারবে। কি মা? তোমার যা ঠিক মনে হয় সেটাই করো। প্রিয়া তুমি আমার সঙ্গে যাচ্ছ? আরে বাদ দিন না, একদিনে আর কি যায় আসে, তাছাড়া তিনজনে মিলে ভালোই থাকবে। চল মা চল, খেয়াল রেখো। হ্যাঁ আপনি সাবধানে যান, আমি ঠিক বাড়ি খেয়াল রাখবো। ঠিক আছে, চল মা। কবিতা, আমি অফিসে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। আই লাভ ইউ। এই না, তোমরা একটু জুস খাও। থ্যাঙ্কস। হ্যাঁ মা। আচ্ছা শোন, ওদের উপর নজর রাখবি, আমি কাল তোদের নিতে আসছি। হ্যাঁ মা। কি বললো মা? কি আর বলবে, তোদের উপরে নজর রাখার জন্য। এবারে বুঝতে পেরেছি আমি তুমি আমার থেকে দূরে কেন থাকতে, কেন আমাকে তোমার কাছে আসতে দিতে না। ছি, ফালতু ফালতু তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি চুপ করে থাকবো না, কিন্তু আমি তোমাদের দুজনের সত্যিটা আমার এবং তোমাদের বাড়ির সকলকে বলি, তবে ছাড়বো। ও, এর মধ্যে তোমরা সবাই জড়িত, তাই না? এই খেলাগুলো একসাথে খেলছো তোমরা। ছাড়বো না আমি, যাই হয়ে যাক ছাড়বো না আমি। সত্যিকারের ভালোবেসেছিলাম আমি তোমায়। কোন ভালোবাসা আর কিরকম ভালোবাসা? আমি তোমাকে কোনো ভালো টালোবাসি না। তাহলে বিয়ে কেন করলে? আমি তোমাকে কখনো বিয়েই করিনি, এটা তোমার শুধুই ভুল ধারণা, আর আজকে আমি তোমার এই ভুল ধারণা দূর করে দেব। কি করবে? হ্যাঁ, কি করবে? কি হলো, বিশ্বাস হচ্ছে না? দিদি, মনে হচ্ছে জামাইবাবু নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে। তাছাড়া কি, নিজের বউয়ের প্রেম কাহিনী শুনলে যে কেউ জ্ঞান হারিয়ে ফেলবে, তাহলে ওর আর দোষ কি? দিদি, এখন কি হবে? তুই ভয় পাস না,
আমি কিছু করছি। হ্যালো কমল, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। তুই ভয় পাস না। শোনো, এগুলো সব আলাদা আলাদা জায়গায় ফেলবে। তুই ভয় পাস না, আমি আছি তো। যা গিয়ে শো, যা যা যা। হ্যালো মা, রবি কি ওখানে গেছে? রবি রবি তো এখানে আসেনি। কাল রাত থেকে বাড়ি ফেরেনি, আর ফোনও তুলছে না, আর ফোনটাও বন্ধ। আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু রবি তো এখানেও আসেনি, আর আমরা তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, এক্ষুনি পৌঁছে যাব। হ্যাঁ মা, কবে থেকে ও বাড়ি আসছে না? কালকে সকালে অফিসের জন্য বেরিয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। হতে পারে কোনো বন্ধুর কাছে গেছে, কিংবা হয়তো কোথাও ঘুরতে গেছে। না ইন্সপেক্টর সাহেব, ও আমাকে না বলে কোথাও যায় না, আর ওর এমন কোনো বন্ধু নেই যে যার কাছে যাবে। আপনি আমার ছেলেকে খুঁজুন, ও কোথাও যেতে পারে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই চেষ্টা করছি। ভাই, হ্যালো, আপনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন কিছু দেখেছিলেন? হ্যাঁ স্যার, যখন আমি আসছিলাম তখন আমার পাটা একটা গর্তে আটকে গেল, আর আমি ওখানেই বডিটা দেখতে পেলাম। এর আগে আপনি কোনো রকম এখানে চিৎকার শুনতে পেয়েছিলেন? স্যার, সমস্ত বডি পার্টস এক জায়গায় নেই, লাশ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে। এটা তো রবির আংটি। স্যার, হ্যাঁ, স্টেশন থেকে ফোন এসেছিল, রবির কল ডিটেলসটা এসে গেছে, আর ওর মোবাইল লোকেশনটা ওর বাড়ির আশেপাশে কোথাও দেখাচ্ছে। হোয়াই সে, তার মানে রাত্রে রবি বাড়িতেই ছিল? আমায় মিথ্যা কথা বলেছে। এক কাজ করো, বডি পার্টস ল্যাবে পাঠাও, আর রবির বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ বার করো। ওকে স্যার। ওকে। কবিতা দেবী, হ্যাঁ, রবি কাল ফিরেছিল? না স্যার। রবির মোবাইলের লাস্ট লোকেশন এই বাড়ি দেখাচ্ছে। দেখুন, শেষবার বলছি, সত্যিটা বলুন। কাল রাত্রে রবি বাড়ি এসেছিল? তোমার নাম কি মাহি?
দেখো মাই, আমার মনে হচ্ছে তুমি সব সত্যিটা জানো, তাই সবটা তুমি আমায় বলো। রবি কাল বাড়ি ফিরেছিল? দেখো, তুমি যদি সত্যিটা না বলো তাহলে এরা প্রত্যেকেই জেলে যাবে। তুমি, তোমার মা, তোমার বাবা। সেই জন্যে বলছি ভেবেচিন্তে উত্তর দাও। রবি কাল রাত্রে বাড়ি ফিরেছিল? আমার মা বাবা কিচ্ছু করেনি স্যার, প্লিজ স্যার। তাহলে বলো সত্যিটা কি? স্যার, কাল জামাইবাবু বাড়ি এসেছিল। উনি দিদি আর প্রিয়াকে একসাথে দেখে নিয়েছে আর ওদের ব্যাপারে জানতে পেরে গেছিল আর খুব রেগে গেছিল, তাই কবিতা দিয়ে ওকে মেরে দিয়েছে। তোমার যদি এই মেয়েটাকে পছন্দ, তাহলে আমার ছেলেকে বিয়ে করলে কেন? এই জন্য যে তুমি ওই অজুহাতে আমার ছেলের সাথে থাকতে পারো? হ্যাঁ, হ্যাঁ, লজ্জা করে না তোমার? তুমি আমার ছেলেটাকেই মেরে ফেললে। তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। তুমি খুনি, তুমি খুনি। তুমি একা নও, আপনিও খুনি। উনি সব জানতেন। কখনো না কখনো আপনি এই দৃশ্য দেখেছেন। কেন করলেন আমার সাথে এরকম? কেন করলেন এরকম? বলুন আমাকে। আমাকে ক্ষমা করে দিন রিয়ান, আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিন্তু আপনি নিজেকে আমার জায়গায় রেখে ভাবুন, আমি কি করে ওদের এই সম্পর্ক মেনে নিতাম আর এই সমাজের কাছে ছোট হয়ে যেতাম। কিন্তু আমার ছেলেটা তো বেঁচে থাকতো। সমাজের কথা আমি শুনতে চাই না। আপনি কোন সমাজের কথা বলছেন? হ্যাঁ, কোন সমাজ? এখানে একটা মেয়ে আর একটা মেয়েকে ভালোবাসছে। কোনো না কোনো কারণে আপনিই দায়ী। আপনি এই সম্পর্ককে মেনে নিয়েছেন। আর তুমি, তোমার ওই মেয়েকে পছন্দ ছিল, সেটা তোমার নিজের ব্যাপার। তুমি আমার ছেলেটাকে কেন মারলে? তুমি দুষ্ট, তুমি দুষ্ট। নরকেও তোমার জায়গা হবে না। ইন্সপেক্টর, এদের সবাইকে নিয়ে যান আমার চোখের সামনে থেকে, না হলে আমি ওদের খুন করে ফেলবো। নিয়ে যান ওদেরকে। অ্যারেস্ট দেম, নিয়ে চলুন সবাইকে। আমার রবি। চলো। চলো। কাউকে ভালোবাসাটা খারাপ নয়, খারাপ হলো তার জন্য অন্য কোনো ব্যক্তির ক্ষতি করা। কবিতা আর প্রিয়ার স্বার্থপরতা ওদের সঙ্গে বাকিদেরও অপরাধী করে তুলেছিল। কবিতা আর প্রিয়ার কাছে অন্য রাস্তাও ছিল, কিন্তু ওরা অপরাধের রাস্তা বেছেছিল। ওরা চাইলে পরিবার আর সমাজের বিরুদ্ধে নিজেদের অধিকারের জন্য লড়তে পারত, কিংবা এমন কোনো পদ্ধতি খুঁজতে পারত যাতে কোনো ব্যক্তিরই প্রাণ সংশয় হতো না। তারা সমাজের সামনে আসতে ভয় পেত। কেন? কারণ আমরাই সেই সমাজ যারা সমলিঙ্গের সম্পর্ককে মেনে নেওয়ার বদলে সেটাকে একটা অসুস্থতা বলে গণ্য করি। এই সম্পর্কগুলোকে এক অপরাধের চোখে দেখা হয়। কেন? কেন আমরা আমাদের পরিবারের লোকেদের তাদের ইচ্ছা আর তাদের পছন্দকে আপন করে নিতে পারি না? কেন? কখনো ভেবেছেন? ভাবুন যে কোথাও না কোথাও আমাদের ভাবনার জন্যেই অপরাধের সৃষ্টি হয়। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। একটা কৌতূহলজনক ঘটনা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।